আচ্ছা, নিম্নাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার কয়েক লাখ মানুষ। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি এবং নোয়াখালী থেকে সহকর্মী নাসিম শুভ। প্রথমেই যেতে চাই সিলেটে রাফির কাছে। রাফি, সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে বিস্তারিত জানাবেন। মৃত্যু দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাত কমে গিয়েছে, অর্থাৎ যে টানা 2 দিন বৃষ্টিপাত শুরু হয়েছিল সেটা কিন্তু এখন আর নেই। তবে এখনো পর্যন্ত সংখ্যা কাটেনি। আসলে আকাশের যে আবহাওয়া এবং বৈরিতা যে এরকম দেখা যাচ্ছে, আসলে বৃষ্টিপাত সন্ধ্যার পর থেকে অথবা রাতের পর থেকে শুরু হতে পারে। এবং নদ নদীর পানির কথা যদি বলি, নদ নদীর পানি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং কুশিয়ারার কানাইঘাট, সিলেটের সুরমার কানাইঘাট পয়েন্টে 116 সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে 24 সেন্টিমিটার এবং শেওলা পয়েন্টে 15 সেন্টিমিটার এবং একই সাথে সাথে অমলশীত পয়েন্টে 83 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং সুরমার যে পানি, এই যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেটের চাঁদনীঘাট সুরমার নদীর পাড়ে, ঠিক সেখানকার পানি 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা আর কিছুক্ষণ বৃষ্টি অথবা উজানে ভারী বৃষ্টিপাত হলেই কিন্তু পুরো সিলেটের যে সিটি কর্পোরেশন থেকে শুরু করে সিলেট সদর যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে সাথে আমরা গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ উপজেলার সীমান্তিক অঞ্চল এবং প্রান্তিক অঞ্চলে গিয়ে দেখেছি জনপ্রতিনিধিরা অনেকেই কাজ করছেন, আবার অনেকেই কিন্তু প্রান্তিক অঞ্চলে কিভাবে রেস্কিউ টিম পাঠাচ্ছেন সে বিষয়ে এখনও অবগত নয়। এবং যারা প্রান্তিক অঞ্চলে রয়েছেন বা সীমান্তিক অঞ্চলে রয়েছেন তারা বলছেন যে দ্বিতীয় দফার বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে উঠতে পারছে না অনেকেই। এবং তারা বলছেন যে একরকম কোনো রকম ত্রাণ থেকে কোনো রকম সহযোগিতা পাচ্ছেন না। তবে তারা চাইছেন যে কোনো নির্দিষ্টভাবে তাদের একরকম পুনর্বাসন দেওয়া হোক, অথবা নিম্নাঞ্চলে যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো মাটি ভরাট করে দেওয়া হোক, যাতে করে যোগাযোগের মাধ্যমটা অন্তত তারা পায়, যাতে করে আবারও যদি পুনরায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তারা যাতে আবার সেই যোগাযোগের মাধ্যমে কোনো রকম ঘাটতি না পড়ে। কারণ একমাত্র যোগাযোগের মাধ্যম আমরা প্রধান সড়ক যেগুলো রয়েছে সেগুলো ছাড়া যে গ্রামীণ সড়ক যে বা লাগোয়া যে প্রধান সড়কের পাশে যে সড়কগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখতে পেয়েছি যে তাদের একমাত্র যোগাযোগের মাধ্যমই হচ্ছে নৌকা। সেই নৌকার সংকট কিন্তু আমরা গোয়াইনঘাটের প্রান্তিক অঞ্চলে দেখতে পেয়েছি। তবে কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি যে কোম্পানিগঞ্জের ধলাই নদীর পানি সেটা সকালের দিকে বৃদ্ধি পেয়েছিল এবং দুপুরে কিছুটা কমে গিয়েছে। তবে যে নৌকাগুলো রয়েছে সেগুলো প্রান্তিক অঞ্চলে বা সীমান্তিক অঞ্চলে জন্য তারা রেখেছেন এবং সেই সীমান্ত অঞ্চলে যে নৌকাগুলো আছে কয়েকটি নৌকা রেস্কিউ টিম হিসেবে কাজ করছে, যাতে করে প্রান্তিক অঞ্চলে বা সীমান্তিক অঞ্চলে যারা রয়েছেন তাদের যদি কোনো রকম আশ্রয় কেন্দ্রে জরুরি হয় সেই আশ্রয় কেন্দ্রে যাতে তারা যেতে পারে। তবে আশ্রয় কেন্দ্রের কথা যদি বলি তাহলে বলা যায় যে আশ্রয় কেন্দ্রে কয়েকটি যে স্কুল রয়েছে সেগুলোতে কিন্তু এখন স্কুল খোলা রয়েছে এবং আশ্রয় কেন্দ্র যেভাবে দেখানো হচ্ছে খোলা, ঠিক সেভাবে কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে আশ্রয় কেন্দ্র খোলা নয় এবং প্রতুলতা এবং জায়গা সংকীর্ণতা দেখাচ্ছেন যারা ভুক্তভোগী তারা রয়েছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। মৃত্যু। আবারও সিলেটের 13টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিবুল রাফি। এবার একটু নাসিম শুভর কাছে জানতে চাই, শুভ, হঠাৎ করে জলাবদ্ধতার কারণ কি এবং কোন কোন এলাকাগুলো জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে জানাবেন। মৃত্যু সারা বছর ধরে পৌর কর্তৃপক্ষের যে উদাসীনতা সেটিরই প্রতিফলন ঘটছে কিন্তু বর্তমানে এই জলাবদ্ধতায়। গতকাল সকাল থেকে যে ভারী বর্ষণ হয়েছে নোয়াখালীতে, তার পরে কিন্তু নোয়াখালীর পৌর এলাকার যে 9টি ওয়ার্ড রয়েছে 9টি ওয়ার্ডের সবগুলো ওয়ার্ডে কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এবং আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, নোয়াখালী পৌরসভার যে লক্ষ্মীনারায়ণপুর এলাকা, সেখানে আমার পাশে কিন্তু রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপার কার্যালয় এবং জেলা সিভিল সার্জন অফিস, এছাড়াও জেলা যে আদালত রয়েছে সেটিও এখানে অবস্থিত। তো এই এলাকার এই দৃশ্য, এই এলাকার হচ্ছে এটি। এর পাশাপাশি নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর, সোনাপুর, মাইজদি বাজার এবং হাউজিং সহ সব কয়টি এলাকাতেই কিন্তু গতকাল মধ্যরাত থেকে এলাকাগুলো পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এবং এই সকল এলাকায় কিন্তু আজ সকাল থেকে পানি এখনো কমতে শুরু করেনি। আজ সকাল থেকেও যে ধরনের ভারী বর্ষণ চলছিল তাতে করে কিন্তু পানি আরো বেড়েছে। তবে আজ বিকেলের পরপরই কিন্তু বৃষ্টি কিছুটা থেমেছে। তো আসলে পৌরবাসী বলছেন এটি তাদের এই দুর্ভোগ কিন্তু একদিন দুদিনের নয়, এটি তাদের বছরের পর বছরই তারা কিন্তু এই দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এবং এই দুর্ভোগ থেকে লাঘবের জন্য তারা বিভিন্ন সময় পৌর কর্তৃপক্ষকেও দাবি জানিয়ে আসছিল। তো আমি কথা বলেছি নোয়াখালী পৌরসভার যিনি মেয়র রয়েছেন শহীদুল্লাহ খান সোহেল, তার সাথে। তিনি আসলে জানিয়েছেন এ নিয়ে কিন্তু তারা একটি প্রকল্প যেটি হাতে নিচ্ছেন এবং তিনি আশা করছেন চলতি বছরের যে বর্ষা মৌসুম সেটি শেষ হলেই এই প্রকল্পের কাজ তিনি শুরু করতে পারবেন। এবং তার পরে কিন্তু পৌরবাসীর যে পানির এই
যে পৌর এলাকার যে পানিতে নিমজ্জিত সেটির কষ্ট অনেকটাই লাঘব হবে। তবে পৌরবাসী এও জানিয়েছেন নোয়াখালী পৌরসভার যে ড্রেনগুলো রয়েছে সবকটি ড্রেনে কিন্তু ময়লা আবর্জনায় ভরপুর রয়েছে এবং পৌর কর্তৃপক্ষ কিন্তু বছর অন্যান্য সময় এই ড্রেনগুলো পরিষ্কারের কোনো একটা উদ্যোগ নেয়নি, যার কারণে কিন্তু পানিগুলো পৌর এলাকা থেকে কিন্তু আসলে ড্রেন হয়ে খালে কিন্তু প্রবাহিত হতে পারছে না এবং যার কারণে কিন্তু সামান্য বৃষ্টিতেই পৌর এলাকায় পানিতে নিমজ্জিত হয় এবং এটি কিন্তু এবারে প্রথমই নয়, এটি এর আগেও অনেকবার ঘটেছে। তো তারা আসলে এই অবস্থা থেকে পরিত্রাণ চান এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন। তো মিতু, এ ছিল আসলে নোয়াখালীর পৌর এলাকার যে পানিতে নিমজ্জিত সেটির আমার কাছে সবশেষ খবর। ভারী বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় বন্যা এবং জলাবদ্ধতা দেখা দিয়েছে, সে বিষয়ে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।